গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানের উপর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সীতা দেবীর লেখা একটি গল্প, স্পর্শমণি। ভাত খাওয়া শেষ করিয়া তাড়াতাড়ি আঁচাইয়া ফেলিয়া ফুলবালা সিঁড়ি বাইয়া উপরে উঠিতে লাগিল। সিঁড়ির মাঝামাঝি আসিয়া হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া বলিয়া উঠিল, এই মেরেছে, রান্নাঘরটা শেকল তুলে দিয়ে আসতে ভুলে গেছি। পোড়া কপাল, যত তাড়াতাড়ি করতে যাই ততই কাজ বাড়তে থাকে। নিজের অমনোযোগিতায় অত্যন্ত বিরক্ত হইয়া সে দুপদুপ করিয়া সিঁড়ি কটা নামিয়া আসিল। সশব্দে রান্নাঘরে দরজা বন্ধ করিয়া এবার ধীরে সুস্থে দোতলায় উঠিয়া নিজের ঘরে প্রবেশ করিল। ঘরখানি বেশ ফিটফাট, সন্তানহীনা তরুণী বধূর ঘর যেমন হইয়া থাকে। কাঁচের আলমারিতে চীনামাটির খেলনা ও সাগরের কড়ি ও শাঁখ সাজানো। আলনাতে মিহি করিয়া কোচানো একখানি লাল পেড়ে ও একখানি খয়েরি রঙের শাড়ি ঝুলিতেছে। তার তলায় একটি গোলাপি জ্যাকেটের আভাস পাওয়া যাইতেছে। খাটের উপরের বিছানাটি তকতক করিতেছে, তবে বালিশে অস্পষ্ট রকমের কেশ তৈলের ছোপ। কোণের দিকে একটি ড্রেসিং টেবিল, তার উপর পানির ডিবা, আলতার শিশি, চিরুনি প্রভৃতি অনেক জিনিসেরই মেলা বসিয়া গিয়াছে। ডিবা খুলিয়া গোটা 2 পান মুখে পুড়িয়া ফুলবালা খাটের উপর শুইয়া পড়িল। দিবানিদ্রাটি বোধহয় শয়নের উদ্দেশ্যে ছিল না, কারণ মিনিট 5 আলনার দিকে চাহিয়া শুইয়া থাকিয়াই সে উঠিয়া পড়িল। আয়নার সামনে দাঁড়াইয়া নিজের তাম্বুল রাগ রঞ্জিত অধরষ্ঠের শোভা খানিকক্ষণ মন দিয়া দেখিয়া ঘর হইতে বাহির হইয়া পড়িল। পাশের ঘরের খোলা দরজার সামনে দাঁড়াইয়াই সে ঘাড় কাত করিয়া গালে হাত দিয়া উচ্চ কণ্ঠে বলিয়া উঠিল, হো মা, এই বুঝি তোমাদের তৈরি হওয়া? আমি বলে তাড়াতাড়ি কাজ সারতে গিয়ে হাঁপিয়ে মরলাম, আর তোমরা এই করছো। ঘরের অধিবাসিনীদের মধ্যে 4 জন তাস খেলিতেছিলেন। একজন একখানা উপন্যাস বুকের উপর রাখিয়া অগাধ নিদ্রা দিতেছিলেন, এবং একজন প্রৌঢ়া বিধবা নাকে চশমা আঁটিয়া হরেক রকমের সুতা লইয়া কাঁথা সেলাই করতে বসিয়া গিয়াছিলেন। ঘরের আরেক কোণে একটি মেয়ে চুপ করিয়া দেয়ালে ঠেস দিয়া বসিয়াছিল। ফুলবালার কণ্ঠস্বরের মহিমায় সব যেন গোলমাল হইয়া গেল। ক্রীড়া নিরতা 4 জন প্রায় একই সঙ্গে হাতের তাস ফেলিয়া দিয়া উঠিয়া পড়িল। একটি গৌরাঙ্গী কিশোরী হাত নাড়িয়া বলিল, বাপরে বাপ, মামি সপ্তাহে তাড়াতাড়ি, এই তো সব একটা বেজেছে। সেজদা তো নিতে আসবে সেই 2:30টার সময়। এই 1.5 ঘন্টায়ও তোমাদের কাজ শেষ হবে না? এতই কি সাজবে গো মামি? মামি ঝংকার দিয়া বলিয়া উঠিল, হ্যাঁ, যত সাজ তো আমিই সাজব। তখন দেখব কার জন্য 2 ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থাকে। সেবার হরিবাবুর মেয়ের বিয়েতে যাবার বেলা কে মাথায় ফিতে বাঁধতে 8 ঘন্টা করেছিল শুনি? বলবার বেলা মামিকে বললেই হলো। মুখরা কিশোরী আর একটা কি উত্তর দিতে যাইতেছিল, তাহাকে তাড়াতাড়ি বাধা দিয়া তাহার পার্শ্বস্থিতা যুবতী বলিল, নে বাপু চারু, চুপ কর, আর কথা বাড়াস নে। তোর যে স্কুলে পড়ে কি মেজাজ হয়েছে, সপ্তাহতেই মুখে মুখে জবাব। চল, সেদিনকার মতো আমার একটা এলো চুলের খোপা বেঁধে দিবি, বলিয়া চারুকে টানিয়া লইয়া প্রস্থান করিল। নিদ্রিতা মহিলা এই অকস্মাৎ কোলাহলে জাগিয়া উঠিয়া বিরক্তিপূর্ণ কণ্ঠে চেঁচাইয়া উঠিলেন, এ ঘর ছাড়া ছুরিদের হাট বসবার আর জায়গা হয় না, দিলে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। যা, বেরো, সব এখান থেকে বেরো। বড় ঠাকুরজি, তুমিই বা কেমন, বসে বসে দেখছ, একটু বারণ করতে পারো না? এখন সারা সন্ধে আমার মাথাটা ধরে থাকুক। বড় ঠাকুরছি কাঁথা হইতে মুখ তুলিয়া গম্ভীরভাবে বলিলেন, নিজের মান নিজের কাছে বউ, আমি কেন বলে ছোট হতে যাব? আমাকে ওরা ভারী গেরাজি করে কি না? কোথাকার কে দাসীবাদী আমি, হাত তোলায় পড়ে রয়েছি। তোমার ধন তোমার জন, তুমি বরং বলতে পারো। বড় বউ নিজের ধনমানের বর্ণনা শুনিয়া একটু যেন খুশি হইয়া পাশ ফিরিয়া শুইলেন।
তাহার ননদিনী নিজের তল্পি তল্পা গুটাইয়া ঘর ছাড়িয়া প্রস্থান করিলেন। কেবল যে মেয়েটি দেয়ালে ঠেস দিয়া বসিয়াছিল সে ঠিক তেমনিভাবেই বসিয়া রহিল। খানিক পরে দরজার কাছে আবার নারী কণ্ঠস্বর শোনা গেল, এবার আর উচ্চ সপ্তকে নয়, অতি মৃদু গুঞ্জনে। ফুলবালা বলিতেছিল, দেখো একবার কাণ্ড, হে বাপু ইচ্ছে করে বাদ সাধা, কোনো দিন দিদিমার বাড়ি যায় না, আজ অমনি বুড়ির উপর ভালোবাসা উতলে উঠল। এখন কে বা ঝিকে ঘর খুলে দেবে, কে বা ভাড়ার বের করে দেবে। আমার দেখছি যাওয়া কপালে নেই। 10 দিন 20 দিন নয়, বছরে একটা দিন যে একটু থিয়েটার দেখতে যাব তাও অদৃষ্টে নেই। চারু ছোট মামির প্রতি সহানুভূতি দেখাইয়া বলিল, তাই তো, বড় মাসি যেন কি একরকম, যাতে আমাদের যাওয়া না হয় তাই ইচ্ছে করে এমনটা করল। দেখছো না, সকাল থেকে আমাদের যাওয়ার কথা শুনে অবধি মনে মনে কেমন গজরাচ্ছিল। আচ্ছা, বড় মামিকে তুলে দেব? ফুলবালা শিহরিয়া উঠিয়া বলিল, বাপরে, কাজ নেই আমার অমন থিয়েটার দেখায়। আমার তাহলে এক্ষুনি 14 পুরুষের শ্রাদ্ধের ব্যবস্থা হবে। তা হবে না, একজনকে থাকতে হবে। সকলের মুখই আঁধার হইয়া উঠিল। প্রত্যেকেই থিয়েটারে যাইবার ও সখী সম্মিলনের আশায় উৎফুল্ল হইয়া সযত্নে সাজিয়া টিপ পরিয়া পান খাইয়া আসিয়া দাঁড়াইয়াছে। এখন কিনা থাকার কথা, এ যে একেবারে হৃদয় বিদারক প্রস্তাব। খানিক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া চারুর মাথায় হঠাৎ বুদ্ধির আবির্ভাব হইল। সে বলিল, এক কাজ করা যাক না, নিরিকে নিচে নামিয়ে রান্নাঘর খুলে বসিয়ে দিয়ে যাই, চলো। ভাড়ারের চাবি তার হাতে দিয়ে গেলেই হবে। বামুন ঠাকুরন তো জানেই যে কি কি বের করতে হবে, নিজে নেবে এখন বের করে, কেমন? তরুণীদের মুখের আধার এক নিমেষে কাটিয়া গেল। চারু না হইলে কি এমন বুদ্ধি কাহারও মাথায় আসে? চারু নিজের বুদ্ধির প্রাক্ষর্যে নিজে উৎফুল্ল হইয়া উঠিয়া পা টিপিয়া আবার বড় মামির ঘরে ঢুকিয়া পড়িল। নীরি তখনও দেয়ালে ঠেস দিয়া বসিয়াছিল। তাহার কানে কানে কি বলিয়া তাহার হাত ধরিয়া বাহিরে টানিয়া আনিল। নীরির বয়স কত তাহা আন্দাজ করা শক্ত। শরীর দেখিলে মনে হয় 10-11 বছরের মেয়ে, মুখ দেখিলে মনে হয় 19-20। সে গৃহকর্তার মৃতা ভগিনীর কন্যা, চারুর মাসতুতো বোন। তাহার অতি শৈশবে সে একবার দোতলা হইতে নিচে পড়িয়া যায়। তাহার ফলে তখন হইতে তাহার শরীরের বাম অংশ একেবারে পক্ষাঘাতগ্রস্ত। সমতল জায়গায় খোঁড়াইয়া কোনো রকমে চলিতে পারে, সিঁড়ি ওঠানামা করিতে হইলে ধরাধরি করিয়া লইয়া যাইতে হয়। কথা কহিবার শক্তিও অতি অল্প। অস্ফুটভাবে থামিয়া থামিয়া 2-4টা কথা বলিতে পারে। নীরিকে ঘিরিয়া দাঁড়াইয়া সকলে মিলিয়া একসঙ্গে তাহাকে বুঝাইতে লাগিয়া গেল যে কি কর্তব্যের জন্য তাহাকে ডাকিয়া আনা হইয়াছে। ফুলবালা একগোছা চাবি আনিয়া তাহার হাতে দিয়া বারবার করিয়া একটা চাবি দেখাইয়া ভাঁড়ারের তালার চাবি চিনাইয়া দিতে চেষ্টা করিতে লাগিল। এই সমবেত চেষ্টার ফলে সে কিছুই না বুঝিয়া চাবির তাড়া হাতে করিয়া ফ্যালফ্যাল করিয়া তাহাদের দিকে তাকাইতে লাগিল। নিজেকে একজন কড়া নাড়িয়া বলিয়া উঠিল, এই চারু, তোরা সব ঠিক হয়ে থাক, আমি গাড়ি আনতে যাচ্ছি, দেরি করলে কিন্তু ঠিক ফেলে রেখে যাব। চারু রেলিং ধরিয়া ঝুঁকিয়া পড়িয়া বলিল, না না, দেরি এখানে হবে না, দেরি তোমাদের বাড়ি গিয়ে কত হয় তাই দেখো। মেজো কাকির যা ঢিকিয়ে ঢিকিয়ে কাজ করার স্বভাব। মেয়ের দল তখনও নীরিকে বুঝাইবার চেষ্টা করিতেছে। চারু খড়খড় করিয়া আসিয়া তার ঘাটটা ধরিয়া 2 নাড়া দিয়া বলিল, এইটুকু আর মাথায় ঢুকছে না? কেবল গিলতেই জন্মেছ। এই চাবি দিয়ে ভাড়ার ঘরে তালা খুলতে হবে। বামুন ঠাকুরনকে দিও। নাও ছোট মামি, নিচে চলো ওকে নিয়ে। বোঝেনি আবার, সব বুঝেছে। নীরিকে ধরাধরি করিয়া নিচে নামাইতে না নামাইতেই বাহিরে ভাড়াটে গাড়ির ঘড়ঘড় শব্দ শোনা গেল। একজন যুবক এক লাফ দিয়া সদর দরজা পার হইয়া ভেতরে ঢুকিয়াই বলিয়া উঠিল, ও কিরে চারু,
তোদের নির্মলা দিদিকেও নিয়ে যেতে চাস নাকি? আচ্ছা লোক তো তোরা। চারু পিঁড়া পাতিয়া নির্মলাকে বসাইতে বসাইতে বলিল, হ্যাঁ তা না তো আর কি, তোমার যেমন কথা, ওকে এমনি নিচে বসে রেখে যাচ্ছি। নিরি, এনে সেই বইখানা, ছবি দেখিস। নির্মলার কোলে ধপ করিয়া একখানা ইংরেজি ছবির বই ফেলিয়া দিয়া চারু ছুটিয়া গিয়া গাড়িতে উঠিয়া পড়িল। মেয়ের দলও গল্প করিতে করিতে তাহারই অনুসরণ করিল। নির্মলা বই কোলে করিয়া বসিয়া কম্পিত হাতে পাতা উল্টাইতে লাগিল। এসব ছবি তার হাজারবার দেখা। বাড়িতে ছবির বইয়ের সংখ্যা প্রচুর নয়, এবং এই এক ছবি দেখানো ছাড়া নির্মলার মনোরঞ্জনের আর কোনো উপায় ভাবিয়া বাহির করার কষ্ট স্বীকার এবারের লোক কোনো দিনই করে নাই। এক চারু মাঝে মাঝে দয়া করিয়া তাহাকে গল্প শুনাইতে বসিত। দয়া এবং নির্দয়তা দুই বেশ পরিষ্কারভাবে ব্যক্ত করা এই মেয়েটির স্বভাব সিদ্ধ ছিল। নির্মলাকে সামনে বসাইয়া হাত নাড়িয়া সে অনর্গল বকিয়া যাইত। রাজরানীর গল্প, রাক্ষস খক্ষসের গল্প হইতে আরম্ভ করিয়া তাহার স্কুল পাঠ্য ইংরেজি ইতিহাসের গল্প অথবা চুরি করিয়া পড়া প্রেমের কাহিনী কিছুই বাদ দিত না। সব কথা খুব সম্ভব নির্মলার বোধগম্য হইত না। তাহার মুখের ভাবে সেরূপ কোনো চিহ্ন প্রকাশ পাইলেই চারু রাগ করিয়া উঠিয়া পড়িত, নাক মুখ সিটকাইয়া বলিয়া উঠিত, কেবল গিলতেই আছো, একটা কথা যদি মাথায় ঢোকে। বাড়ির অন্য সকল লোক অপেক্ষা নির্মলা যে বেশি গিলিত এ কথা মনে করিবার কোনো কারণ ছিল না। তবু তাহাকে খোঁটা দিতে হইলে, এছাড়া আর কোনো অপরাধ যখন খুঁজিয়া পাওয়া যায় না, তখন বাধ্য হইয়া চারুকে ওই এক কথাই প্রত্যেকবার উল্লেখ করিতে হইত। নিস্তব্ধ মধ্যাহ্নে বসিয়া বসিয়া নির্মলার মন কেবলই সেই গল্পের রাজ্যে ঘুরিয়া বেড়াইতেছিল। তাহার কতক সে বুঝিয়াছে, কতক না বুঝিয়াও মন গড়া অর্থের সাহায্যে বুঝিয়াছে। সব মিলিয়া তাহার মনে একটি বিচিত্র মায়ালোক গড়িয়া উঠিয়াছে। সেখানকার মানুষ তাহার মতো সংসারের ভার বোঝা জড়পিণ্ড মাত্র নয়। তাহারা হাসে, খেলে, কাজ করে, ভালোবাসে। সেখানকার নারীর রূপ পুরুষের মুগ্ধ মন টানিয়া নেয়, আবার পুরুষের বলবীর্য নারীকে আকর্ষণ করে। সেখানে প্রেমাস্পদের জন্য কুসুম কোমলা যে নারী, সেও বহ্নি শিখার ন্যায় দীপ্তিময়ী হইয়া ওঠে। বজ্রের ন্যায় কঠোর প্রকৃতি পুরুষও তৃণের ন্যায় নত হইয়া আসে। বাহিরের দরজার শিকলটা ঠিন ঠিন করিয়া বাজিয়া উঠিল। এইবার বোধহয় ঝি কিংবা বামন ঠাকরুন আসিতেছে। নির্মলা উৎসুকভাবে মাথা তুলিয়া চাহিয়া দেখিল, সামনে একটি যুবক দাঁড়াইয়া, তাহার সর্বাঙ্গ বহিয়া ঘাম ঝরিতেছে, গৌরবর্ণ মুখ লাল হইয়া উঠিয়াছে, হাঁটু অবধি ধুলোয় ভরিয়া উঠিয়াছে, আঙুলের কাছে রক্তের দাগ, গায়ের পাঞ্জাবির একটা হাতা ছিঁড়িয়া ঝুলিয়া পড়িয়াছে। উঠানের মাঝখানে দাঁড়াইয়া সে ব্যাধ ভীত হরিণের মতো চঞ্চল চোখে চারিদিকে তাকাইতেছিল। ভয়ে নির্মলার মুখ হইতে একটা অস্ফুট কাতর ধ্বনি বাহির হইয়া পড়িল। যুবকের কানে সে শব্দ পৌঁছিবা মাত্র সে এক লম্ফে রান্নাঘরের ভেতরে আসিয়া দাঁড়াইল। নির্মলার পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিয়া উঠিল, তুমি আমাকে বাঁচাও, তা না হলে আমার আর রক্ষে নেই। আমার ভয়ানক বিপদ, আমাকে পুলিশে তাড়া করেছে। ওই শোনো, বাইরে তাদের চিৎকার। তোমাকে আমি বেশি কিছু করতে বলছি না, আমি বাসন রাখা ওই চৌকিখানার আড়ালে লুকোচ্ছি। তুমি কেউ এলে আমাকে যেন ধরিয়ে দিও না। নির্মলা একটা কথাও বলিতে পারিল না। যুবক হেঁট হইয়া চৌকির তলায় ঢুকিয়া পড়িল। বাহিরে একটা প্রচণ্ড কোলাহল শোনা গেল। নির্মলা ভয়ে মৃতপ্রায় হইয়া বসিয়া রহিল। যদি পুলিশের দল বাড়ির ভিতর ঢুকিয়া পড়ে, তাহা হইলে সে কি করিয়া ওই সুন্দর ছেলেটিকে বাঁচাইবে? সে যে নির্মলার কাছে আশ্রয় ভিক্ষা করিয়াছে। নির্মলা সকলের অবজ্ঞাতা, সংসারে গলগ্রহ, জড়পিণ্ড মাত্র। কিন্তু ছেলেটি যে তাহারই দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে। কি একটা ভাব,
কেবলই নির্মলার বুকের মধ্যে ঠেলিয়া ঠেলিয়া উঠিতে লাগিল। চোখ দিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। সে এই যুবককে বাঁচাইবেই, যেমন করিয়া হোক। ভগবান তা না হইলে এত লোক থাকিতে তাহার কাছে বা ইহাকে পাঠাইবেন কেন? এতদিন থাকিতে আজিকার দিনে বা সে আসিবে কেন? কোনো রকমে টলিতে টলিতে উঠিয়া সে অনেকক্ষণ ঠেলাঠেলি করিয়া রান্নাঘরের দরজা বন্ধ করিয়া দিল। বাহিরের গোলমালটা ক্রমেই কমিয়া আসিতেছিল। খানিক পরে তাহা একেবারেই থামিয়া গেল। যুবক ধীরে ধীরে চৌকির তলা হইতে বাহির হইয়া আসিয়া রান্নাঘরের কপাটটা খুলিয়া দিল। তারপর নির্মলার দিকে ফিরিয়া বলিল, তুমি আমার যা উপকার করলে এ জন্মে তেমন আর কেউ করবে না। আর একটু দয়া করো, আমাকে গোটা 2 টাকা দাও। আমার দেশ কাছেই, আমি আজই সেখানে পালিয়ে যাই। ভগবানের নামে শপথ করে বলছি, আমি যত শিগগির পারি তোমার টাকা ফিরিয়ে দেব। নির্মলা টাকা কোথায় পাইবে? অথচ ইহাকে দিব না বলিবার ক্ষমতা তাহার নাই। এ তো শুধু এই যুবকটিকে সাহায্য করা নয়, ইহারই উপর যে তার ব্যর্থ নারী জন্মের সার্থকতা নির্ভর করিতেছে। তাহার সমস্ত মন প্রাণ ব্যাকুল হইয়া কেবলই সন্ধান করিয়া ফিরিতে লাগিল কোথায় টাকা পাওয়া যায়। 2টা মাত্র টাকা, যাহা লোকে পথেও কুড়াইয়া পায়। কিন্তু হায় ভিক্ষুক, তুমি আজ এমন দ্বারে আসিয়া দাঁড়াইয়াছ যেখানে রিক্ততার আর তুলনা নেই। হঠাৎ নির্মলা দেয়াল ধরিয়া উঠিয়া পড়িয়া কোনো রকমে রান্নাঘর হইতে বাহির হইয়া গেল। সিঁড়ির কাছে আসিয়া সে থমকিয়া দাঁড়াইল। উপরে উঠিবার সাধ্য তো তাহার নাই। যুবক তাহার অবস্থা দেখিয়া নিকট আসিয়া দাঁড়াইল। নির্মলা কিছুক্ষণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর ফুলবালার চাবির গোছা তাহার দিকে বাড়াইয়া দিল। যুবক চাবি লইয়া উপরে উঠিতে উঠিতে ইঙ্গিত করিতে লাগিল। যুবক ব্যাপার বুঝিয়া লইল। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে ভালো করিয়া দেখিয়া লইয়া তরতর করিয়া দোতলায় উঠিয়া গেল। উপরে কোনো সাড়া শব্দ নাই। বড় বউ তখনও গভীর নিদ্রায় মগ্ন। ফুলবালার ঘরে ঢুকিয়াই যুবক তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের সামনে গিয়া দাঁড়াইল। দেরাজের চাবি সহজেই বাছিয়া বাহির করিয়া দেরাজ খুলিয়া ফেলিল। ছোটোখাটো হাজার জিনিসের মেলার মধ্যে একটি চামড়ার মানি ব্যাগও আছে। ক্ষিপ্র হস্তে তাহার ভেতর হইতে গোটা 2 টাকা বাহির করিয়া লইয়া সে তাড়াতাড়ি নিচে নামিয়া আসিল। নির্মলা তখনও সিঁড়ির নিচে দাঁড়াইয়া ব্যাকুলভাবে ওপর দিকে চাহিয়া আছে। যুবক তাহার কাছে আসিয়া টাকা 2টি দেখাইয়া বলিল, এর বেশি আর কিছু আমি নেইনি। তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। যত শিগগির সম্ভব আমি তোমাকে টাকা ফিরিয়ে দেব। আমার এই আংটিটা তুমি রাখো। এটা দেখলে তোমার তবু একবার মনে হবে যে একটা হতভাগ্যকে তুমি জীবন দান করেছিলে। নির্মলার অবশ হাতে আংটিটা গুজিয়া দিয়া চারিদিক আরেকবার ভালো করিয়া দেখিয়া সে বাহির হইয়া গেল। নির্মলা আংটিটা হাতে করিয়া আবার রান্নাঘরে আসিয়া বসিল। আংটিটা কোথায় রাখিবে সে যেন ভাবিয়াই পাইতেছিল না। অথচ হাতে করিয়া তো রাখা যায় না, যদি কেহ দেখিয়া ফেলে। এমন সময় অনর্গল গল্প করিতে করিতে ঝি এবং বামুন ঠাকুরন একসঙ্গে আসিয়া প্রবেশ করিল। নির্মলা চকিত হইয়া উঠিয়া কম্পিত হাতে আংটিটা সেমিজের মধ্যে লুকাইয়া ফেলিল। ঝি চারিদিকে বিক্ষিপ্ত এঁটো বাসনের রাশ একত্রে জড়ো করিতে করিতে বলিল, তোমাকে বসিয়ে বুঝি সব গেছে থিয়েটার দেখতে? কি যে সব কাণ্ড! সদর দরজা হাঁ করে খোলা, যদি একটা বিপদ আপদ কিছু হতো। বামুন ঠাকরন কাঁধের গামছাখানা দরজার উপর ঝুলাইতে ঝুলাইতে বলিল, বলো কেন বাছা, আজকালকার বউছিরা যা সব হয়েছে। সে গিয়েছে বটে একদিন আমাদের, উঠতে বসতে শাশুড়ি ননদের ঝাঁটা লাথি খেয়েছি, কিন্তু কেউ কখনো গলার স্বরও শোনেনি। দাও বাছা চাবি দাও। মাসিমাকেও বুঝি তোমায় ফেলে বেড়াতে বেরিয়েছে। মানুষের চামড়া কি এদের গায়ে নেই গো? নির্মলা যে তাহাদের কথা কাহারও কাছে লাগাইয়া দিতে পারে না, তাহার এই অক্ষমতায় বাড়ির পরিচারিকা 2টি বিশেষ আরাম বোধ করিত। এবং তাহার সম্মুখেই এ বাড়ির লোক সম্বন্ধে
আপনাদের মতামত খুব অবাধ স্বাধীনতা সহকারে প্রচার করিত। রাত্রিতে তরুণীর দল যখন থিয়েটার দেখিয়া ফিরে আসিল, তখনও নির্মলা জাগিয়া বসিয়া আছে। চারু বলিল, ও ভাই দেখো, নীরে এখনো জেগে বসে আছে। গল্প শুনবার লোভটি 16 আনা, অথচ কি যে বোঝে মাথামুন্ডু তার ঠিকানা নেই। সকলে তখন আপন আপন উৎসব উপভোগের বর্ণনায় ব্যস্ত। নির্মলার দিকে দৃষ্টি দেবার তাহাদের সময় কোথায়? ফুলবালা যখন আপনার ঘরে চলিয়া গেল, তখন নির্মলার অসাধারণ চাঞ্চল্য লক্ষ্য করিয়া একজন বলিল, হয়েছে কি বাপু তোর, অমন ছটফট করছিস কেন? অসুখ করেছে? নির্মলা মাথা নাড়িয়া বলিল, না। কিন্তু যতক্ষণ না বাড়ির সকলে খাইয়া দাইয়া ঘুমাইয়া পড়িল, ততক্ষণ তাহার অস্থিরতা দূর হইল না। শুইবার পরেও একবার ফুলবালার ঘরের দরজা খুলিবার শব্দে সে ধর্মর করিয়া উঠিয়া বসিল। বাঙালি সংসারে দিন যেমন কাটে, তেমনি ভাবেই কাটিতে লাগিল। ফুলবালার যত্ন সঞ্চিত পুঁজি হইতে যে চোরে চুরি করিয়াছে, তাহা কেহই লক্ষ্য করিল না, সে নিজেও না। কালে ভদ্রে মানিব্যাগ খুলিয়া সে 2-4 পয়সা রাখিত বা বাহির করিত, অনেক সময় 4-5 মাস ব্যাগের খোঁজও রাখিত না। কিন্তু চোরের আগমন শুধু মানিব্যাগের মধ্যেই আপনার চিহ্ন রাখিয়া যায় নাই। নির্মলার মনে তাহার মূর্তি এমনভাবে মুদ্রিত হইয়া গিয়াছিল যে সে আর তাহাকে ভুলিতে পারিল না। সমস্ত জগৎ জোড়া দৃশ্যপটের গায়ে ওই একটিমাত্র তরুণ মুখ তাহার চোখের সামনে ফুটিয়া রহিল। জগৎও যেন চেহারা বদলাইয়া ফেলিয়াছে। আগে সে নির্মলারই মতো জড়ো ছিল, তাহার না ছিল রূপ, না ছিল কথা, না ছিল স্পর্শ। এখন সে বিচিত্র শোভায় ঝলমল করিয়া ওঠে। থাকিয়া থাকিয়া সেই যেন পাখির গলায় ডাকিয়া ওঠে, বউ কথা কও। তাহার বাতাস নির্মলাকে 2 হাতে আলিঙ্গন করিয়া ধরে, কানে কানে কত কি কথা বলিয়া চলিয়া যায়। তাহার বুকের কাছে যে স্পর্শমণির পরশ দিন রাত লাগিয়া থাকিত, সেই যেন তাহার চোখে সোনার অঞ্জন পড়াইয়া দিয়াছিল। কিন্তু টাকা তো কই আসিল না। ফুলবালার টাকা ফিরাইয়া দিতে না পারিয়া নির্মলা ভেতরে ভেতরে পীড়িত হইয়া উঠিতেছিল। তাহার মানুষ চিত্রের গায়ের এটুকু কলঙ্ক তাহাকে যেন কাঁটার মতো বিঁধিতেছিল। কেন সে টাকা ফিরাইয়া দিল না? তাহার কি কোনো বিপদে ঘটিল? সে কি তবে মিথ্যা ভান করিতে আসিয়াছিল? না না, নির্মলাকে ভগবান কি অমন পরিহাস করিতে পারেন? যার অমন সুন্দর মুখ, সে কি মিথ্যা বলিতে পারে? মাঝে মাঝে আংটিটি বাহির করিয়া সে নিজের মাথায় কপালে ছোঁয়াইত। এইটি যে তার মায়া রাজ্যের চাবি। সেদিন সকালে আসিয়া বড় বউ সবে হাই তুলিতে তুলিতে শয্যা ত্যাগের উপক্রম করিতেছেন। এমন সময় তাহার বড় ননদিনী মুখখানা অতিরিক্ত পরিমাণে গম্ভীর করিয়া আসিয়া বলিলেন, বড় বউ, নীরির রাত থেকে ভারী জ্বর, মাথা তুলতে পারে না, সারা রাত ছটফটিয়ে আমাকে ঘুমোতে দেয়নি। ডাক্তার বদ্যি কি দেখাবে দেখাও, আমি বাপু বলে খালাস। ঘুম ভাঙিতে এমন সুখবর শুনিলে কান্না রাগ হয়। বড় বউ চিৎকার করিয়া বলিলেন, সবাই বলে খালাস, আর আমি চোরের দায়ে ধরা পড়েছি। মাগিরা মরবে, তা ছেলে মেয়ে নিয়ে মরে না কেন? যাই এখন বলি গে ওকে, ভাগ্নির কি বিহিত করবে করুক, যে আজকাল অনাচিষ্টি জ্বরের ঘটা, আমার খোকাটার না ছোঁয়াচ লাগে। নির্মলার জ্বরের খবরে সবাই ব্যস্ত হইয়া উঠিল। ছোঁয়াছুঁই বাঁচাইবার জন্য বাড়ির অন্য ছেলে মেয়েদের দূরের ঘরে চালান করা হইল। ডাক্তার অবশ্য একবার আসিলেন, তিনি রোগ নির্ণয় করিয়া ও সাবধান থাকিতে উপদেশ দিয়া প্রস্থান করিলেন। নির্মলার বড় মামার কি কারণে জানি না এই হতভাগ্য জীবটার প্রতি একটু মমতা ছিল। অবশ্য সেটা পত্নীর শাসনে প্রায়ই প্রকাশ পাইত না। তিনি অফিস হইতে ফিরিয়া প্রায়ই রোগিণীর ঘরে কিছুক্ষণ বসিয়া থাকিতেন। নির্মলা সারাক্ষণই ছটফট করিত, মাঝে মাঝে অস্ফুট কণ্ঠে প্রলাপ বকিত। তাহার সব কথা সবসময় বোঝা যাইত না, কিন্তু একদিন হঠাৎ
টাকা টাকা করিয়া সে একটু বেশি জোরে চেঁচাইতে লাগিল। তাহার মামা পকেট হইতে 4টি টাকা বাহির করিয়া তাহার হাতে দিয়া বলিলেন, এ নাও টাকা নীরু, আরও নেবে? টাকা হাতে পাইয়া নির্মলার ছটফটানি হঠাৎ থামিয়া গেল। সে স্থির হইয়া চোখ বুজিয়া শুইল। তাহার বড় মামা আস্তে আস্তে উঠিয়া গেলেন। রাত্রে ফুলবালা যখন তাহাকে খাওয়াইতে গেল, তখন নির্মলা হঠাৎ বালিশে ভর দিয়া উঠিয়া বসিল। ফুলবালা কাছে আসিতেই তাহার হাতখানা টানিয়া আনিয়া 2টা টাকা তাহার হাতে গুজিয়া দিল। চারু পেছনে দাঁড়াইয়াছিল। সে বলিল, ওরে বাবা, আবার দান করা হচ্ছে? বড় মামা যে টাকা দিলেন তাই বুঝি? ছোট মামির বরাত ভালো। আমি যে কতবার খাওয়াতে আসি, আমাকে কিচ্ছু কিন্তু দেয় না। নির্মলার অদৃষ্টে বেশি দিন রোগ যন্ত্রণা ছিল না। 9-10 দিনেই তাহার তুচ্ছ জীবননাট্যের সেই শঙ্কে জবনিকা পড়িয়া গেল। ফুলবালাদের পাশে একটা মস্ত তেতলা বাড়ি, সেটা ছেলেদের মেস। কান্নার রোল এবং হরিবোলের শব্দে একদল ছেলে বারান্দায় বাহির হইয়া ঝুঁকিয়া পড়িয়া ব্যাপার দেখিতে লাগিল। একজন বলিল, ওহে, পাশের বাড়ির সেই প্যারালাইসিসওয়ালা মেয়েটি মারা গেল। যাক, অমন মানুষের বাঁচার চেয়ে মরাই ভালো। একজন গৌরবর্ণ যুবক পেছন হইতে ঠেলিয়া আসিয়া বলিল, তাই নাকি? আহা, ওরই সাহায্যে আমি সেদিন জিতেনের সঙ্গে বাজিতে জিতেছিলাম। রোজই ভাবি টাকা দুটো ফিরিয়ে দিয়ে আসবো, হয়ে ওঠে না। যাক, মনি অর্ডার করে ওদের বাড়িতে পাঠিয়ে দেব। যুবক দল কিসের বাজি, কি হয়েছিল বলিয়া সকলে তাহার দিকে ঝুঁকিয়া পড়িল। সে হাসিতে হাসিতে বলিল, আরে কিছু না। জিতে নামে বললে এই যে সব উপন্যাস পড়া যায় যে পুলিশে তাড়া করলো আর ভাগ্যবান নায়ক ছুটে গিয়ে এমন একটি সুন্দরী নায়িকার সামনে পড়লেন যে সে অমনি সর্বস্ব পণ করে তাকে বাঁচাতে বসে গেল। এসব স্রেফ গাঁজাখুরি। বাস্তবিক কেউ যাও দেখি, নায়িকা হয় হাতাবেড়ি ছুঁড়ে মারবেন, নয় চোখ কপালে তুলে এইসা চিৎকার দেবেন যে লালবাজার থানা শুদ্ধ ছুটে আসবে। কেউ যদি সত্যি অমনি করে নভেলিভাবে নায়িকার সাহায্যে উদ্ধার লাভ করতে পারে, আমি তাকে নগদ 10 টাকা দেব। 2 দিন বিজুতে বায়োস্কোপ দেখাবো। আমি বললাম, বহুত আচ্ছা, চলাও, আমি রাজি আছি। এই সামনের বাড়িতে ঢুকবো, অবশ্য দিনক্ষণ দেখে। তখন থেকে ওদের বাড়ির কাণ্ড কারখানা সব স্টাডি করতে লাগলাম। কজন পুরুষ, কজন মেয়ে, ঝি চাকর কখন আসে যায়, সদর দরজায় তালা থাকে কি না ইত্যাদি। একদিন দেখলাম বাড়ির অল্প বয়সী মেয়েরা সব বেরিয়ে চলল, 2টি প্রৌঢ়ার মধ্যেও একটি চললেন। বাবুরা তো অফিসেই। ঝি রাঁধুনির আসতে তখনও দেরি। সুযোগ বুঝে ঢুকে পড়লাম, বাজি জিতে ফিরে এলাম। জিতেন আর নসু অবশ্য পুলিশের চিৎকারের পালা অভিনয় করে আমায় কিঞ্চিৎ সাহায্য করেছিল। নায়িকাটি যদিও নভেলের বর্ণনামাফিক ছিলেন না, তবু নায়িকা তো বটে। তাকে একটা 3 আনা দামের পেতলের আংটিও দিয়ে এসেছিলাম, তার বদলে 10-20 টাকা লাভ। 3 আনা দামের আংটিও যে অমূল্য হইয়া উঠিয়াছিল, তাহার ইতিহাস একটি স্পন্দনহীন বক্ষে লুকাইয়া রহিল। বল হরি, হরি বল রবে পাড়া কাঁপাইয়া শ্মশানের যাত্রীর দল বাহির হইয়া পড়িল। যুবক দল একবার ফিরিয়া তাকাইয়া পর মুহূর্তেই আবার বাজি জেতার গল্পে মজিয়া গেল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সীতা দেবীর লেখা একটি গল্প স্পর্শমণি, আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।